কিন্তু রফিকুল বাবু কালকে যখন আক্রান্ত হলেন, কালকে যখন তার কর্মীরা আক্রান্ত হলেন, আমি সঙ্গে সঙ্গে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি তিনি অন্য রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু তার কোনো ক্ষতি হলো কিনা, তিনি আক্রান্ত হলো কিনা, আমি সঙ্গে সঙ্গে তার অ্যাডভোকেট ভাইয়ের কাছ থেকে আমি খোঁজ নিয়েছি এবং তার সঙ্গে সশরীরে আমি আজকে দেখা করেছি যে আমি আপনার কোনো ক্ষতি হয়নি তো, আপনি ভেঙে পড়বেন না, আমরা আছি, আপনার অসম্পূর্ণ কাজ যাতে আমরা করতে পারি সেই কথা ওনাকে সৌজন্য সাক্ষাৎকারের মধ্যে আমি বলে এসেছি। কারণ তিনি তৃণমূল কংগ্রেসের শুধু নেতা, সেটা তার রাজনৈতিক ব্যাখ্যা, কিন্তু তিনি আমার কাছে আমার বিপদের দিনে তিনি পাশে দাঁড়িয়েছিলেন। আমি তার প্রতি সেদিন কৃতজ্ঞ এবং আমার বাড়ির বাচ্চা যে বোমায় আক্রান্ত হয়েছিল, আমরা সেদিন আমার পাশে দাঁড়িয়ে তিনি আমাদেরকে আশ্বস্ত করেন। দেখো, প্রথম কথা হচ্ছে আমডাঙ্গা একটি শান্তিপ্রিয় কৃষিপ্রধান এলাকা এবং সম্প্রীতির যদি পীঠস্থান বলেন সেটা হচ্ছে আমডাঙ্গা। আমডাঙ্গা আমরা দেখেছি ছোটবেলায়, তখন আমডাঙ্গা একটা শান্তির জায়গা ছিল। যে আমডাঙ্গায় আমার আজানের সকালবেলা ভোরের বেলা আজানে আমাদের ঘুম ভেঙে আমরা পড়তে বসতাম, আর যে আমডাঙ্গায় করুণাময়ী মন্দিরের মতো একটা পীঠস্থান, চারিদিকে সংখ্যালঘু মুসলমান ভাইদের বাস, আমার সেই মন্দিরে কখনো কোনো দিন সাম্প্রদায়িক বিভেদ কোনো দিন হয়নি। এই যে একে অপরের পরিপূরক হয়ে আমরা বেঁচে আছি। চণ্ডীগড়ে চলে যান, চণ্ডীগড়ে একটা দেওয়ালে মন্দির, একটা দেওয়ালে মসজিদ, এই সম্প্রীতি আর কোথায়? কিন্তু আজকে আমডাঙ্গা তার গরিমা হারিয়েছে, আমডাঙ্গা তার ঐতিহ্য হারিয়েছে, আমডাঙ্গা তার অহংকার হারিয়েছে। 2011 সালে এই আমডাঙ্গার মানুষই প্রথম পরিবর্তন করে নতুন ভাবনা ভেবেছিল যে আমডাঙ্গাকে হয়তো একটা উচ্চ শিখরে পাঠাবে। কিন্তু আমরা এখন বুঝতে পারছি, যুব সমাজ, ছাত্র সমাজ বুঝতে পারছি, যে আমডাঙ্গায় হাসিম আব্দুল হালিম দীর্ঘ 29 বছর এখানকার মানুষ ভোট দিয়েছেন, তাকে কখনো হিন্দু মুসলমান করতে হয়নি। তিনি বিশ্ব দরবারে আমডাঙ্গাকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি দীর্ঘ বামফ্রন্ট আমলে তিনি স্পিকারের পদ অলঙ্কিত করেছেন। আমাদের একটা গর্বের বিষয় ছিল। যে সমস্ত স্কুল ছিল, সেই স্কুলগুলোর একটা আলাদা ঐতিহ্য ছিল। মানে আমাদের শহরের বারাসাত শহর সহ আশেপাশের শহরের স্কুলগুলোর থেকে ঠিক সমভাবে এই স্কুলগুলোতেও ঠিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পঠন পাঠনের ক্ষেত্রে এককভাবে পাল্লা দিয়ে চলতো। সেই গরিমা আজকে অতীত। আজকে এই আমডাঙ্গায় রাস্তাঘাট তো পরের কথা, যদি আমার ইজ্জত না থাকে, যদি আমার মান সম্মান না থাকে, আমি যদি সুষ্ঠুভাবে বসবাস করতে না পারি, তাহলে রাস্তাঘাট তো তার পরের মানুষের চাহিদা, উন্নয়নের চাহিদা। এই আমডাঙ্গার মানুষের এখনও আপনি যদি ঘুরে দেখেন, বিভিন্ন পঞ্চায়েতে পুলিশ ক্যাম্প করে পাহারা দিতে হচ্ছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। কারণ এই আমডাঙ্গার মানুষের শান্তি হারিয়েছে 11 সালের পর থেকে। আমডাঙ্গার মানুষকে ঘুমাতে যেতে হয় বোমের আওয়াজে, আর আমডাঙ্গার মানুষের ঘুম ভাঙে সকালবেলা বোমের আওয়াজে। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে আমডাঙ্গা কত সুখে আছে। এই আমডাঙ্গা আমার শিক্ষাক্ষেত্র, আমডাঙ্গা আমার জন্মস্থান। আমডাঙ্গায় যে হসপিটালে আমি জন্মগ্রহণ করেছিলাম ছোটবেলায়, আমডাঙ্গা হসপিটাল, সেই আমডাঙ্গা হসপিটালে আজকে তৃণমূল কংগ্রেস সেবাশ্রয় করছে। কোটি কোটি টাকা খরচ করে তছরূপ হয়ে গেল আমাদের ট্যাক্সের টাকা। সেই সেবাশ্রয় যদি না করে আমডাঙ্গা হসপিটালে যদি একটা এমআরআই মেশিন বসতো, একটা এক্সরে মেশিন বসতো, সেখানে যদি ডাক্তাররা যদি যথাযথ সময় থাকতো, একটা যদি আইসিইউ যদি করা যেত, একটা মেডিসিনের সেন্টার যদি করা যেত, তাহলে আমডাঙ্গার মানুষ তাকে বারাসাত, তাকে আরজিগড়, তাকে মেডিকেল কলেজ, তাকে পিজিতে দৌড়াতে হতো না। এই আমডাঙ্গাতে সরকারি হসপিটাল, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো তাদের বেহাল দশা। সেখানে ছাগল বাস করছে, সেখানে মুরগি বাস করছে, সেখানে বিড়াল বাস করছে, জঙ্গল হয়ে পড়ে রয়েছে। ডাক্তার তো দূরের কথা, স্বাস্থ্যকর্মী যারা অঙ্গনারী কর্মী তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হচ্ছে, যারা আশা কর্মী তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। একটা গর্ভবতী মা এই আমডাঙ্গার প্রত্যন্ত গ্রাম থেকে তার প্রসব যন্ত্রণা নিয়ে যদি রাস্তা দিয়ে যায়, রাস্তাতেই প্রসব হয়ে যাওয়ার উপক্রম। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমডাঙ্গা বিরাজমান। আমডাঙ্গায় আমরা জানি আমার অল্প শিক্ষিত ভাইরা, আমরা বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাতেই পারতাম, কিন্তু এই বেসরকারি এবং সরকারি লিলি বিস্কুটের মতো ফ্যাক্টরি, সেই লিলি বিস্কুট ফ্যাক্টরির জমিকে প্রমোটিং করা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সিন্ডিকেট বাহিনী করতে চলেছে, আমরা বলতে চাইছি কারখানার জমিতে কারখানা করতে হবে। লিলি বিস্কুটের জমিতে কারখানা করে সেখানে বেকার, অল্প শিক্ষিত বেকারদের কাজের ব্যবস্থা করে দিতে হবে।
বারাসাতে রিজেন্টের মতো, বামুনগাছিতে রিজেন্টের মতো হাব হয়েছে, হাজার হাজার মায়েরা, তারা অল্প শিক্ষিত আমার ভাইরা সেখানে কাজ করে রুটি রুজি করছে। আমডাঙ্গার বৃহৎ অঞ্চল জায়গা, ফাঁকা জায়গা পড়ে রয়েছে, সেখানে কি আমরা এইরকম শিল্পের হাব করতে পারতাম না? যেহেতু আপনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান, এমব্রয়ডারি মেশিন চলছে, তাহলে আমরা এখানে শিল্পের হাব করতেই পারতাম। আমি যদি দত্তপুকুরে ফিরে যাই, দত্তপুকুরে তিনটে দত্তপুকুর 1, দত্তপুকুর 2, কাশিমপুর, সেখানে একটা স্টেডিয়ামের প্রয়োজন। আচ্ছা, সংবাদ মাধ্যমকে আমি প্রশ্ন করতে চাই, একজন এমএলএ বা একজন এমপির এমএলএ ল্যাডে কখন একটা স্টেডিয়াম হতে পারে বিজ্ঞানসম্মত? সেইখানে মানুষের চোখে ধুলো দিয়ে কিছু পাঁচিল তৈরি করছে এমএলএ এমপির টাকা দিয়ে। রাজ্য বাজেটে কেন সেখানে স্টেডিয়াম হলো না? স্টেডিয়ামকে কেন্দ্র করে অডিটোরিয়াম হবে, স্টেডিয়ামকে কেন্দ্র করে একটা মার্কেট হবে যেখানে বেকার যুবকরা কাজ পাবে। আজকে দত্তপুকুর স্টেশনের লাইট 11টার পর বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কে উত্তর দেবে? সেখানে কোনো শেড নেই, 3 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার নেই। আমি বলতে চাইছি যে এখানে হাজার হাজার দত্তপুকুরের মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করে, সেই রকম জায়গায় আমরা কেন একটা যানজটের শহর তৈরি করেছি? সেখানে দত্তপুকুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে একটা বৃহৎ গ্রাম পঞ্চায়েত, প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলে পরিষেবার জন্য আমরা চাইছি 2টি গ্রাম পঞ্চায়েত করা হোক, কাশিমপুর 1, কাশিমপুর 2। দত্তপুকুর 1, দত্তপুকুর 2 যেমন হয়েছে, আমরা বলতে চাইছি এখানে রাত্রিবেলা যে মাটির গাড়ি চলে, জমির পর জমি ফাঁকা হয়ে যাচ্ছে। চণ্ডীগড়ে কৃষকের জমি বিনা অনুমতিতে খনন করা হচ্ছে, খনন করে সেখানে খাল হচ্ছে, কেউ জানেই না, খালে কোনো ম্যাপে মানচিত্র নেই, এখানে গায়ের জোরে কাজ করানো হচ্ছে। এই আমডাঙ্গার মানুষের 11টা পঞ্চায়েতের ভোট লুট করা হয়েছে, গরিব মানুষের অধিকারকে লুট করা হয়েছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করা হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থা লুটের রাজত্ব কায়েম হয়েছে। আমরা চাইছি মানুষ তার অধিকার ফিরে পাক, আমডাঙ্গা যা তার অহংকার, আমডাঙ্গার তার গরিমা ফিরে পাক, এবং এই লুটেরার রাজত্ব কায়েম বন্ধ হোক, এবং মানুষ তার অধিকার ফিরে আমডাঙ্গা, আমার সন্তানরা যাতে থাকে দুধে ভাতে, এবং আমার ভাই বোনেরা যাতে তারা সচ্ছলভাবে শান্তিতে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা আমার প্রথম উদ্যোগ। আমরা ইস্যু ভিত্তিক যে বক্তব্য বিশ্বজিৎ মাইতির কাছে শুনেছি। আমি এবার একটু সংখ্যা তথ্যের দিকে যাব, আমি একটু এলাকার বিন্যাসের দিকে যাব। তিনি যেরকম বললেন 8টা পঞ্চায়েত রয়েছে এখানে, আর 3টে রয়েছে বারাসাত একের মধ্যে, সব মিলে 11টা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি বিগত নির্বাচনের দিকে যদি তাকাই, তাহলে পরে আমরা দেখতে পাবো যে এখানে জামালউদ্দিন 50,000-এর বেশি ভোট পেয়েছিলেন, এবং তিনি জন্মলগ্নে এসে সাড়া ফেলে দিয়েছিলেন। বিজেপি প্রার্থী 63,000 ভোট পেয়েছিলেন, এবং আমরা বিগত 3টি নির্বাচনেই দেখেছি এখানের বিধায়ক যিনি ছিলেন রফিকুর রহমান, তিনি 86,000 থেকে 96,000 এরকম একটা ভোটের মধ্যে ঘোরাফেরা করেছেন। এবারে পট পরিবর্তন কতটা হতে পারে, আমি প্রথমে সংখ্যাতাত্ত্বিক হিসাবে যাব, পরবর্তীতে আমি এলাকা বিন্যাসে যাব। এই যে এবার আমরা বিশ্বজিৎ আপনার কাছে জিজ্ঞাসা, এবার কেউকেই একটা বাতাবরণ তৈরি হয়েছে যেটা মনে হচ্ছে তৃণমূলের মধ্যে। আমি জানি যে আপনারা অন্য দলের সম্পর্কে আপনারা হয়তো বলবেন না, তবু এটা কতটা প্রভাব ফেলতে পারে যে এখানে পীরজাদা কাসেম সিদ্দিকীকে দেওয়া হয়েছে, রফিকার ক্ষুব্ধ ছিলেন। আমরা দেখেছি গতকালও একটা আপনার কাছে খবর গিয়ে থাকে, গতকালও নিজেদের মধ্যে একটা অসুবিধা তৈরি হয়েছে। তো এটা কতটা আপনারা গেইন করতে পারবেন, সাধারণ মানুষের কাছে এটা কি বার্তা নিয়ে যাচ্ছে, কতটা প্রভাব ফেলবে ভোটে? দেখুন, আমি প্রথমেই রফিকার কাকুকে আমি শ্রদ্ধা জানাই, তিনি আমার পিতৃতুল্য। তাকে শ্রদ্ধা জানাই এই কারণেই, আপনারা হয়তো জেনে থাকবেন 2018 আমার বাড়ি আক্রমণ করে, সবাই তো করছে, এবং আমার বাড়ি লুটতরাজ করে, এবং আমার বাড়িতে বোমা মারা হয়। আমার বাড়িতে একটা 2.5 বছরের শিশুকে ওরা নিস্তার দেয়নি। যদি পশ্চিম বাংলায় যদি সর্বপ্রথম কারুর ফোন গিয়ে থাকে আমার কাছে, তার নাম হচ্ছে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। আমাকে তিনি ফোন করে সেদিনকে আশ্বস্ত করেছিলেন যে বিশ্বজিৎ, তুমি ভয় পেও না, তোমার উপর যে আক্রমণ হচ্ছে আমি বুঝতে পেরেছি, কারণ আমি যেটুকু আমার তরফ থেকে করার আমি করব। কিন্তু সেদিনকে ওনাকে আমার মনে হয়েছিল তিনি আমার পিতামাতা যেমন আমার অভিভাবক, আমার যারা সহকর্মী তারা যেমন আমার পাশে থাকে, সেই দিন বিপদের সময় কিন্তু রফিকুর রহমান আমার পাশে দাঁড়িয়ে আমাকে আশ্বস্ত করেছিলেন।
কালকে যখন উনি কি রাজনীতি করেন, রাজনীতি তো পরের ব্যাপার, কিন্তু রফিকুল বাবু কালকে যখন আক্রান্ত হলেন, কালকে যখন তার কর্মীরা আক্রান্ত হলেন, আমি সঙ্গে সঙ্গে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি তিনি অন্য রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু তার কোনো ক্ষতি হলো কিনা, তিনি আক্রান্ত হলো কিনা, আমি সঙ্গে সঙ্গে তার অ্যাডভোকেট ভাইয়ের কাছ থেকে আমি খোঁজ নিয়েছি এবং তার সঙ্গে সশরীরে আমি আজকে দেখা করেছি যে আমি আপনার কোনো ক্ষতি হয়নি তো, আপনি ভেঙে পড়বেন না, আমরা আছি, আপনার অসম্পূর্ণ কাজ যাতে আমরা করতে পারি সেই কথা ওনাকে সৌজন্য সাক্ষাৎকারের মধ্যে আমি বলে এসেছি। কারণ তিনি তৃণমূল কংগ্রেসের শুধু নেতা, সেটা তার রাজনৈতিক ব্যাখ্যা, কিন্তু তিনি আমার কাছে আমার বিপদের দিনে তিনি পাশে দাঁড়িয়েছিলেন। আমি তার প্রতি সেদিন কৃতজ্ঞ এবং আমার বাড়ির বাচ্চা যে বোমায় আক্রান্ত হয়েছিল, আমরা সেদিন আমার পাশে দাঁড়িয়ে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। এটুকু আমি আমডাঙ্গাবাসীর কাছে বলবো যে তিনি সেদিন আমার পাশে দাঁড়িয়েছিল। সেদিন আমি হয়তো বলিনি, আজকে আমি বলছি যে তিনি আমার পাশে দাঁড়িয়ে আমার পরিবারকে সেদিনকে রক্ষা করেছিলেন। বিশ্বজিৎ দাস ডিপ্লোম্যাটিক্যালি আপনি হয়তো বলবেন না, আজকে যা কথাবার্তা হলো তার মধ্যে কোথাও কি বরাবর পেলেন? দেখুন, বড়া ভয় বলতে আমি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তিনি তৃণমূল কংগ্রেস করেন, তিনি অবশ্যই তৃণমূল কংগ্রেস করবেন, ঠিক আছে। তিনি আমাকে শুধু পুত্র সম হিসাবে বললেন তুমি লড়াই চালিয়ে যাও এবং আগামী দিনে তুমি আরও বড় হও। তিনি পিতৃ সম হিসাবে, আমার পিতৃ সম হিসাবে যিনি যেটুকু আশীর্বাদ করা সেটুকুই করেছেন। তিনি তো অন্য রাজনৈতিক দলে, তিনি কেন আমাকে আশ্বাস দেবেন? ৬৩,০০০ ভোট গতবার বিজেপি পেয়েছিল, এই ভোটটা অভাবিতভাবে এরকম হঠাৎ করে প্রায় ৫৫-৬০,০০০ ভোট বেড়ে গেল, এটাকে আপনি কীভাবে অ্যানালাইজ করেন? বিষয়টা হচ্ছে, দেখুন, আমডাঙ্গার সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভাকে গোলানো যাবে না। আমডাঙ্গায় ২৯ বছরের বিধায়ক ছিলেন হাসিম আব্দুল হালিম, কোনোদিন হিন্দু মুসলমান করতে হয়নি। তো আজকে আমাদেরকে এই আমডাঙ্গার মানুষের কাছে আমি হিন্দু আমাকে প্রমাণ করতে হচ্ছে, আমার পাশের বাড়ি যিনি নামাজ পড়তে যান তাকে প্রমাণ করতে হচ্ছে আমি মুসলমান। আমি বলতে চাইছি, আমার এই গ্রামীণ এলাকায় আমাদের হাট বাজার চায়ের দোকান, আমরা একে অপরে বসে আমরা আলাপ আলোচনা করি। আমার পুজোতে মুসলমান ভাইরা আসেন, আমরা ঈদের অনুষ্ঠানে তাদের বাড়িতে যাই। এটাই হচ্ছে আমডাঙ্গার সম্প্রীতি এবং আমডাঙ্গার ঐতিহ্য। এবং আমডাঙ্গায় যদি কেউ সাম্প্রদায়িক বীজ বপন করতে আসে বা সাম্প্রদায়িক কথাবার্তা বলতে আসেন, আমডাঙ্গার মানুষ ক্ষমা করবে না, আমডাঙ্গার মানুষ মেনে নেবে না। কারণ আমডাঙ্গা সম্প্রীতির জায়গা, আমডাঙ্গা বৃহৎ করুণাময়ী। আমার কর্মীরা বলছে, দাদা আমডাঙ্গা করুণাময়ীকে কেন্দ্র করে একটা পর্যটন শিল্প গড়ে তুলতে হবে, আমডাঙ্গায় সেখানে কর্মসংস্থানমুখী ওখানে স্টল তৈরি করতে হবে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে জিনিসপত্র বিক্রি করবে। আমার কর্মীরা বলছে কালীঘাট যদি হেরিটেজ হতে পারে, আমার দক্ষিণেশ্বর মন্দির যদি হেরিটেজ হতে পারে, তাহলে দাদা আপনাকে বলতে হবে কালীঘাট আমার করুণাময়ী মন্দির কেন হেরিটেজ হবে না? এটা তো রাজ্য সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। আমার কর্মীরা বলছে যে দাদা বর্তুবিলকে পর্যটন শিল্প কেন্দ্র গড়ে তুলতে হবে। আমার কর্মীরা বলছে দাদা এখানে এমব্রয়ডারি শিল্পকে মর্যাদা দিতে হবে। আমার কর্মীরা বলছে যে দত্তপুকুরে আমার চালতাবিরিয়া যে মৃৎশিল্পীদের সেখানে বিশ্ব বাণিজ্যের হাব তৈরি করতে হবে। কাঁসারিপাড়া আমার প্রত্যেকটা মানুষ জানে, বিয়ের কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলেই আমরা কাঁসারিপাড়ায় চলে যাই। কাঁসারিপাড়ার শিল্পীদের তারা যে অবস্থা ছিল তার থেকে আরও খারাপ অবস্থা হয়েছে, সেখানে কেন আমাদের একটা হাব তৈরি হবে না? আমার দীঘা দাসপাড়াতে জুতো শিল্পের জন্য বিখ্যাত, সেখানে কেন একটা চর্মনগরী গড়ে উঠবে না? আমার কর্মীরা তারা মার খেতে খেতে থেকে শিখে সে আজকে তারা পরিবর্তন করতে চাইছে। এবং সর্বোপরি আমি যে কথা বলতে চাইছি, আমডাঙ্গার মানুষ এবারে আইএসএফ এর পক্ষে দাঁড়িয়ে 29 তারিখ ভোট করাবে, সন্ত্রাস মুক্ত আমডাঙ্গা তৈরি করবে, বোমা মুক্ত আমডাঙ্গা তৈরি করবে এবং 4 তারিখে লাল আবির মারবে। এখানে আমরা দীর্ঘ সময় ধরে 3টে অঞ্চল রয়েছে, কাশিমপুর ও দত্তপুরের মধ্যে যে কিছু অঞ্চল, সেখানে জনবিন্যাস এবং আইএসএফের সেখানে পাইপতলার মাটি এবং এখানে রাস্তা অঞ্চলের মাটি কিছু আলাদা কিছু অনুভব করছে না। দেখুন, আমাদের দলের চেয়ারম্যানের নাম নওশাদ সিদ্দিকী। আপনাদের মতোই একটা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনি তো সংখ্যালঘু মুখ, আপনি সংখ্যালঘুদের জন্য কি করতে চান? আমার চেয়ারম্যান বলে দিয়েছেন আমি সংখ্যালঘুদের জন্য শুধু কাজ করতে আসিনি, এই বাংলার পিছিয়ে পড়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের জন্য কাজ করতে এসেছি। তো স্বাভাবিকভাবেই আমার দলের চেয়ারম্যান হয়তো তার
ধর্মজীবনে অন্য ধর্ম পালন করেন, আমি অন্য ধর্ম পালন করি, কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে তার এই বক্তব্য বাংলার মানুষের, আমার সমস্ত সম্প্রদায়ের মানুষের হৃদয়ে নওশাদ সিদ্দিকীকে নিয়ে স্বপ্ন দেখছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই দিকে এসে আপনি আমডাঙ্গা ব্লক এবং বারাসাতের যে তিনটে অঞ্চল, এইখানের মধ্যে কোথাও কোনো পার্থক্য দেখছেন? এভাবে আপনি কি লক্ষ্য করতে পারছেন রিফ্লেকশন কোথাও অন্যরকম হতে পারে? দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দত্তপুকুর হচ্ছে আমাদের বারাসাত সদর শহরের পাশে। বারাসাত সদর শহরের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে দত্তপুকুর মানুষের একটা সংযোগ আছে। দত্তপুকুরের সংস্কৃতি চরিত্র পরিবর্তন হচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ দত্তপুকুরকে তারা মাথা গোঁজার একটা জায়গা তৈরি করে নিয়েছেন, অর্থাৎ তারা নতুন করে বাড়ি বসতি তৈরি করেছেন। বিভিন্ন সংস্কৃতির মানুষ সেখানে এসেছেন, বসবাস করছেন। স্বাভাবিকভাবেই কৃষি প্রধান এলাকা হলেও দত্তপুকুরের একটা শহরের ছোঁয়া লেগেছে। স্বাভাবিকভাবেই দত্তপুকুরের মানুষের একটা উন্নত চাহিদা প্রয়োজন, সেখানে গ্রাম পঞ্চায়েত সেই চাহিদা পূরণ করতে পারছে না। প্রত্যেকটা মানুষ তো ট্যাক্স দেয়, প্রত্যেকটা মানুষ সরকারকে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকায় খেলাধুলা মেলা মোচ্ছব করছে, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। দত্তপুকুর একটা সংস্কৃতি কালচারের জায়গা, সেই কালচার আজকে কোথায়? সেই কালচারাল একাডেমি করার দরকার, যেখানে সংস্কৃতির মানুষ তৈরি হবে এবং সেখানে গ্রামের ছোঁয়া এবং শহরের ছোঁয়ায় একসাথে মেলবন্ধন তৈরি করে একটা শান্তিনিকেতন হবে। সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস সেই পরিবেশটাকে, সিন্ডিকেট বাহিনী, তোলাবাজ এই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, সেই জায়গাটাকে পুনরুদ্ধার করতে হবে। আমরা এতক্ষণ কথা বলে আমরা বুঝতে পারলাম যে তিনি তৃণমূলকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন এখানে। আমার জানার আগ্রহ থাকবে